আজ 30শে মার্চ 2024। আমার মধু মায়ের পেশাদারি কর্মজীবনের অবসান ঘটতে চলেছে। তাই আমরা মিলনগড় বালিকা বিদ্যালয়ের সকল কর্মীবৃন্দ একসাথে উপস্থিত হয়েছি ওনাকে বিদায়ী সম্বর্ধনা দেওয়ার জন্য। 1998 সালে উনি একজন করণিক হিসাবে এই বিদ্যালয়ে যোগদান করেছিলেন এবং ধীরে ধীরে এই বিদ্যালয়ের একটি বড় স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন। এই মিলনগড় বালিকা বিদ্যালয়কেই উনি তার বাড়ির থেকেও বেশি ভালোবাসতেন। তাই এখন যাওয়ার সময় উনি কান্নায় ভেঙে পড়েছেন। উনি সবসময় বলতেন যে যেখানে থেকে আমার অন্য সংস্থান হয় তাকে না ভালোবেসে কি করে আমি থাকতে পারি। এমনও এক সময় এসেছে যখন স্কুলের প্রশ্নপত্র করার জন্য ফান্ডে কোনো টাকাই ছিল না। সেখানে থেকে আজ যখন বিদায় নিচ্ছেন 10 লক্ষেরও বেশি টাকা ফান্ডে সঞ্চয় করতে পেরেছেন। হয়তো এর জন্য ওনাকে কৃপণতাও দেখাতে হয়েছে। সংসার করতে হলে আয় ব্যয়ের হিসাব ঠিকঠাক না করলে কোনো দিনই সঞ্চয় করা যায় না, তা উনি খুব ভালো মতোই জানতেন। তাই উনি ছিলেন একজন সুদক্ষ কর্মচারীও। কাগজে কলমে হিসাব নিকাশে অত্যন্ত পটু ছিলেন। ওনার বিচক্ষণের ক্ষমতা এবং উপস্থিত বুদ্ধি ও সুপরামর্শের জন্য বড়দির অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন। অন্যায়ের প্রতিবাদ করতে তিনি কখনোই পিছপা হননি। এমনকি যদি বড়দিও ভুল করত, ওনার সামনেই সেই ভুলটা উনি ধরিয়ে দিতেন। এমনই ব্যক্তিত্ব ছিল আমার মধু মায়ের। আবার তিনি ছাত্রীদের জন্য দয়ালুও ছিলেন। কোনো ছাত্রী যদি ফিস জমা দিতে না পারত, সেটা তিনি চিঠি লিখে বড়দির কাছে মুকুব করে দিতেন। উনি সবসময়ই ছাত্রীদের উৎসাহ দিতেন ভালো করে পড়াশোনা করার জন্য। এমনকি এক স্টুডেন্ট যে পাস করে গেছে এবং ব্যাঙ্গালোরে নার্সিং পড়তো, কিন্তু করোনার সময় অর্থাভাব সবারই ছিল, তাই তিনি সেই মেয়েটিকে ফোন করে সে কেমন আছে, কি করছে তাকে ফোন করে তার খোঁজ খবরও নিতেন এবং তাকে টাকাও দিতেন যাতে তার দৈনন্দিন জীবনে যেন কোনো সমস্যা না হয়। সেই ছাত্রী আজকেরও এসেছেন, এখানে উপস্থিত হয়েছেন এবং এখন সে ভালোভাবেই দাঁড়িয়ে গেছে। উনি যে শুধু ছাত্রীদের সাহায্য করতেন এমনটা না, উনি শিক্ষিকাদেরও সাহায্য করে গেছেন যখন তাদের অর্থের দরকার হয়েছে। আর আমি যখন 2018 সালে একজন করণিক হিসাবে এই মিলনগড়েই যোগদান করেছিলাম, তখনও আমি জানতাম না যে এখানে আমার ভবিষ্যৎ কী ঘটতে চলেছে, কেমন হবে শিক্ষিকারা, কারণ সবই মেয়েরা এখানে। এবং আমি আগে যেখানে কাজ করতাম হোটেলে, সেখানের সঙ্গে এটা আকাশ পাতাল তফাৎ। একজন কম্পিউটার নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারের পক্ষে বিদ্যালয়ে করণিকের কাজ যে কতটা কঠিন সে এখানে এসে প্রথম দিনেই বুঝতে পেরেছিলাম। তবে মধু মা ধীরে ধীরে আমাকে অনেক কাজই শিখিয়েছেন, খাতায় কলমে যেগুলো করতে হয়, এবং অনেক কিছুই শেখানোর বাকি আছে এখনও। তার জন্য ওনাকে অবশ্যই আসতে হবে, বা আমিও ওনার বাড়িতে যাব শেখার জন্য। ওনাকে আমি মধু মা বলছি, এর পিছনে অনেক কারণই আছে। আমাকে ধীরে ধীরে স্নেহের মাধ্যমে আমাকে সব কিছু কাজ শিখিয়েছেন, এতটুকুই বিরক্তিবোধও করেননি, এবং সাথে সাথে আমাকে ভালোবাসাও দিয়েছেন। একজন মা যেরকম তার সন্তানকে ধীরে ধীরে লালন পালন করে তাকে সঠিক পথে চালনা করে, ঠিক সেই রূপ আমাকে চালনা করেছেন। আমাকে সবসময় সুপরামর্শই দিতেন, এবং আমি যদি কখনো ভুল কাজ করতাম সেটাকে উনি ধরিয়ে দিতেন এবং অনেক বিপদের হাত থেকে আমাকে বাঁচিয়েছেন। একজন মা না হলে তার সন্তানের জন্য কে ভাববে। এমনকি যখনই আমার কোনো অর্থের প্রয়োজন হয়েছে, হয়তো প্রথম একটু দ্বিধা করতাম, কিন্তু পরবর্তীকালে আর সব দ্বিধা ত্যাগ করে মধুদির কাছ থেকে আমি চেয়ে নিতাম। মধুদি একদিনও বাধা দেননি যে এই টাকাটা আমি দিতে পারবো না বা কিছু। এমনকি উনি অন্যজনের কাছ থেকেও টাকা ধার নিয়ে আমাকে দিয়েছেন।
সবসময়ই আমাকে উনি আগলে আগলে রাখতেন, কখনই কোনো বিপদের সম্মুখীনও হতে দেননি। মধুমা যে আমাকে ওনার সন্তানের মতোই ভালোবাসেন তা ওনার ব্যবহার দেখেই আমি বুঝতে পারি। তাই ওনার সাথে সাথে আজ আমার মনটাও অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গেছে, কান্নায় চোখ ভিজে আসছিল। মা চলে যাচ্ছেন, কিন্তু যাওয়ার আগে এই বিদ্যালয়ের সমস্ত গুরু দায়িত্বভার তার সন্তানের উপর দিয়ে যাচ্ছেন। জানি না আমি কতটা কি করতে পারবো, কারণ ওনার মতো বিচক্ষণ ক্ষমতা বা উপস্থিত বুদ্ধি কোনোটাই আমার তেমন কিছুই নেই। কিছু কিছু মানুষ থাকেন যাদের মধ্যে ভগবান প্রদত্ত কিছু গুণ থেকে যায়, তো সেই রকম মধুমাই একজন। তো আজ উনি কিছু বলছেন তার বিদায়ী লগ্নে। সেখানেও গল্প ছিল, যাই হোক বললাম না। তাতে প্যানেলে সবাই আমাকেই সিলেক্ট করলো। পরে মমতা, তখন মমতা সাংসদ, মমতা চিঠি দিয়ে একটি মেয়ে এসছে, তারা বিভিন্ন জায়গায় কাজ করেছে। আমি জানি আমার হবে না এখানে চাকরিটা, তাদের দুজন চাকরিজীবী ছিল, আমি জানি তাদের মধ্যে কারোর হবে। কিন্তু মীরা সেনগুপ্ত আমার মাধ্যমিকের রেজাল্টটা দেখে, আর উনি ছিলেন ফিলোসফি টিচার, ভেবেছে খুব ভালো বুঝবে অ্যাকাউন্টসটা, উনি আমাকে সিলেক্ট করেছিলেন। সেখানেও বিপত্তি। আমি লাস্টে জিজ্ঞাসা করেছিলাম যে রেজাল্টটা কবে জানতে পারবো। সেটা তখনকার কমিটি মেম্বারদের মনে হয়েছিল যে মীরা সেনগুপ্তর আমি প্রেফারের লোক, আমি কেন এই প্রশ্ন জিজ্ঞাসা করেছি। 3 মাস আটকে রেখেছিল চাকরিটা, বাড়িতে গেছিল খোঁজ নিয়ে, পাড়ার ক্লাবে খোঁজ নিয়ে, কেন আমি এই প্রশ্ন করেছি। আমি বলেছিলাম আমার প্রয়োজন আছে চাকরিটা, আমি তাই জিজ্ঞাসা করেছি। মীরা সেনগুপ্ত এসে থ্রেট দিয়েছে, আমাকে বললো চেনেন নাকি, কোথায় থাকে। আমি না, বিজয়গড়ের বেশি আমার চেনা নেই, জানি না আমি। তারপরে টিচাররা গিয়ে মুখ্যবাবুর কাছে গিয়ে, তখন কোনো ক্লার্ক ছিল না, ঝঞ্ঝা দিয়ে টিচার হয়ে গেছেন। 3 মাস পরে ভোট এসে যাবে, সেই সময় আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আমি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, ভাবছি কি হলো, রেজাল্টটা জানতে পারছি না। একদিন জানতে এসছি, মীরা সেনগুপ্ত মাথা নিচু করে উত্তর দিলেন যে যার হবে তার বাড়িতে চিঠি যাবে। আমি খুব মন মরা হয়ে চলে গেলাম যে তাহলে আর আমার হলো না। তখন সদ্য সুনিতা জয়েন করেছে, ও 97-এ জয়েন করেছে নভেম্বর মাসে, আমি 98-এর এপ্রিলে। যাই হোক, চাকরি করতে এসে ওনার সাথে, উনি 10:30টায় ঢুকতেন, আমাকে 10টায় ঢুকতে হতো। যদি 10:35 হতো, উনি আর হাসতেন না। মেয়েকেও বললেন নিয়ে এসো, একটি মেয়ে ওদের বলাতে নিয়ে আসলাম। ভাবলাম মেয়েকে কোথায় রেখে আসবো, এখানেই। মেয়েও এখানে বড় হলো। উনি 2003-এ চলে গেলেন, গেলাম। বড়দি যখন আসলেন তখন আমি অসুস্থ ছিলাম, এসে বড়দিকে পেলাম। বড়দি আমাকে ছোট ভাবার থেকে দিদি ভেবে নিলেন। আচ্ছা, যাই হোক, কাজ করে সব সহায় করে যখন হাল ধরবেন তখন তিনি অসুস্থ হলেন। এবার পুরো দায়িত্বটাই আমার ঘাড়ে এসে পড়লো। হ্যাঁ, এবার উনি কখনো ভুলে যান, কখনো ভুলভাল বলে ফেলেন, ভুলভাল কাজ করেন। এটা করতে করতে কখন যেন মনে হয়ে গেছে যে মিলনগড় আমার ছেলে, আমি মিলনগড়ের মা। এই করে আজকে মিলনগড়কে পার্ট টাইম তাদের দিতে হয় মাসে প্রায় 40,000 টাকা। একটা সময় দেখি ফান্ডে আমার কোশ্চেন বিল দেওয়ার মতো টাকা নেই। মেয়ে আস্তে আস্তে কমতে থাকলো, করোনা, তখন দেখলাম না, বড়দিন এটা মাথায় নেবেন না, ইলেকট্রিক বিল, টিচারদের টাকা, এটা তো আমি যতদিন আছে আমাকেই সামলাতে হবে। তখন দেখলাম যে না, ট্রেন না আটকালে ট্রেনের জল বেরিয়ে যাবে। এই করে আজকে আমি যখন মিলনগড় ছাড়ছি, আমার এটা অহংকার না গর্ব, তখন আমি মিলনগড়ের অ্যাকাউন্টে 16 লাখ টাকা রেখে যেতে পারছি। ওরা বললো আমি গিফটে, দেবাশিসের এটা কখনো মনে হয়েছে মিলনগড় সব স্কুল পয়সা দিয়ে খায়, মিলনগড়ে খাওয়া হয় না মাধ্যমিকে। এটা আমি থাকতে পারবো না, আমি চলে গেলে তোমরা বেরো। অনেক স্কুলে ভুল উদাহরণ দেয়নি, অনেক স্কুলে এগুলো করে থাকে। হ্যাঁ, মাধ্যমিকের টাকা খায়, ইয়ে করে। আমি পারবো না। এই যে করোনা গেছে, ছুটি থাকে, পুজোর ছুটিতে কখনো আমি টিচারদের অসম্মান করি না, পার্ট টাইমারদের, কারণ তাদের যথেষ্ট কোয়ালিফিকেশন আছে যে তারা ক্লাস করছে না বলে মাইনা পাবে না, আমরা পাবো। এটা আমার খুব বাজে লাগে। আজ থেকে করোনা পিরিয়ডেও তাদের কোনো স্কুল দিতে পারেনি, আমি কিন্তু তাদের ঠিকঠাক মাইনাটা দিয়ে গেছি। আশা করবো আগামী দিনেও তোমরা মিলনগড়কে ভালোবেসে, আমি যখন এসেছিলাম
তখন 5 থেকে 7 অবধি 8 অবধি 3টে করে সেকশন ছিল, 9, 10 দুটো ছিল, এইচএস ছিল না। আস্তে আস্তে আসলো এইচএস এ, তখন আসতেই ছিল 100-এর উপরে স্টুডেন্ট, যার জন্য আমাদের ডায়াস করা হলো, মাইক্রোফোন আনা হলো, বল সাইজ হিস্ট্রিতে 100-এর উপর স্টুডেন্ট। সেটা কমে কমার্সে এখন এত স্টুডেন্ট, পার্ট টাইমারদের চলে। তোমাদের ভালোবাসা থাকলে মিলনগড় উন্নতি অবশ্যই করবে। হ্যাঁ, শেষ করলাম। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি, মধু মায়ের জীবনের পরবর্তী অধ্যায় যেন সুখময় হয়ে ওঠে এবং তার সাথে সাথে ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।